ওয়েলকাম এভরিবডি। আজকে আমি আলোচনা করব ভারতীয় আধুনিক রাষ্ট্রচিন্তার একজন বিশেষ ব্যক্তি। তিনি হলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ একদিকে বিপ্লবী অরবিন্দ ঘোষ, অন্যদিকে অরবিন্দ ঘোষ আধ্যাত্মিক জগতের একজন ব্যক্তিত্ব, ঋষি অরবিন্দ। আমরা তাকে দুইভাবেই চিহ্নিত করব। আমাদের নেট ব্যুরো সিলেবাসে আমাদের ইউপিসি এক্সামিনের বিভিন্ন পরীক্ষাতে অরবিন্দ সম্পর্কে আলোচনা আছে। অরবিন্দর পলিটিক্যাল থট, অর্থাৎ রাজনৈতিক চিন্তা, পলিটিক্যাল ফিলোসফি, অরবিন্দের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের আলোচনা করব। আমি অরবিন্দ ঘোষের উপর একাধিক ভিডিও করব। আজকের ভিডিওর পার্ট 1-এ একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আলোচনাকে আমি এগিয়ে নিয়ে যাব। পরবর্তী ভিডিও তোমরা দেখবে, পরে আমি ভিডিও বানাবো। তা আমাদের অরবিন্দ ঘোষের পলিটিক্যাল থট, রাজনৈতিক চিন্তা সম্পর্কে আলোচনা করতে গেলে ফার্স্ট আমাদের তার পরিচয় একটু দরকার, জন্মগত পরিচয়। অরবিন্দ ঘোষ 1872 সালে 15ই আগস্ট জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান 1950 সালে। তিনি মারা যান। তার পিতা ছিলেন কৃষ্ণধন ঘোষ, কৃষ্ণধন, আর মাতা ছিলেন স্বর্ণলতা দেবী। অরবিন্দ ঘোষ বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি কর্মশক্তি সম্পন্ন প্রতিভাবান ব্যক্তি। অরবিন্দ ঘোষ একজন মানবিকতাবাদী। তার পলিটিক্যাল থটে, তার সামাজিক চিন্তাভাবনাতে মানবিকতার দিক ফুটে উঠেছে। অরবিন্দ ঘোষের যে চিন্তাভাবনা, সেটা তার আরেকটা দিক তুলে ধরে। সেটা হলো, তিনি হলেন ভারত মাতার পূজারী। তিনি আধ্যাত্মিক শক্তির পূজারী। ভারত মাতার পূজারী কি করে আমরা তাকে বিশ্লেষণ করব? তিনি স্বদেশকে, ভারতবর্ষকে মা বলে মনে করেন। তিনি বলেন, অনেকেই দেশ বলতে গেলে দেশের ভূখণ্ড, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, জল, হাওয়া সবকিছুকে মিলে দেশ মনে করেন। আমি তা মনে করি না। দেশের নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত তো থাকবেই, কিন্তু দেশটা হলো আমার কাছে মায়ের মতো। মা হলো আমার কাছে দেশ। আমি মাকে যেমন ভক্তি করি, শ্রদ্ধা করি, তেমনি আমি দেশকে ভক্তি করি, দেশকে আমি পূজা করি। ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন, তিনি একজন শিক্ষাবিদ। তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। তো রাধাকৃষ্ণন তিনি বলেছেন যে অরবিন্দ ঘোষ ভারতের একজন সর্বাধিক সংস্কৃতিবান ব্যক্তি। তার মধ্যে সংস্কৃতি ছিল। এখানে একটু বলতে হবে যে কৃষ্ণধন ঘোষ, অরবিন্দ জন্মগ্রহণ করেন কলকাতা এক হিন্দু, অভিজাত হিন্দু পরিবারে। কৃষ্ণধন ঘোষ
একজন সিভিল সার্ভিস চাকরি করতেন ব্যক্তি। তিনি ইংল্যান্ডে দীর্ঘদিন থাকেন। সেই সুবাদে অরবিন্দ ঘোষও ইংল্যান্ডে শিক্ষালাভ করেন। পিতা কৃষ্ণচন্দ্র ঘোষ চেয়েছিলেন যে অরবিন্দ ঘোষ অর্থাৎ আমার সন্তান শিক্ষা দীক্ষায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হোক। আমরা ওয়েস্টার্ন যে চিন্তা ভাবনা এডুকেশন সেটা আধুনিক মডার্ন সায়েন্টিফিক, তাই আমার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং সেটা হলো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে এবং ব্রিটেনের আদব কায়দা চলাফেরা লাইফস্টাইল সেরকম হোক। কিন্তু অরবিন্দ ঘোষের মধ্যে তার মা স্বর্ণলতা দেবীর প্রভাব পড়ে। স্বর্ণলতা দেবী দেশীয় বাঙালি তথা ভারতীয় যে সংস্কৃতি ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি, প্রাচীন মূল্যবোধ এগুলিকে স্বর্ণলতা দেবী গুরুত্ব দেন এবং তিনি চেয়েছিলেন আমার সন্তান যেন প্রাচ্য শিক্ষায় শিক্ষিত হয়, প্রাচ্য শিক্ষা সংস্কৃতিকে ভালোবাসে, শ্রদ্ধা করে। অরবিন্দ ঘোষ মায়ের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছেন, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকে তিনি তিনি শিখেছেন, জেনেছেন, কিন্তু তিনি ভারতীয় যে শিক্ষা, ভারতীয় যে সংস্কৃতি এগুলিকে তিনি ভোলেননি, এগুলিকেও তিনি গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা বলতে পারি অরবিন্দ ঘোষ প্রাচ্য এবং পাশ্চাত্য এই উভয়ের মধ্যে সমন্বয় সাধন করেন। অরবিন্দ ঘোষের তাহলে মাতৃভক্তি অর্থাৎ দেশভক্তি, দেশপ্রেম তার মধ্যে ছিল। তাহলে তাকে আমরা বলতে পারি ভারত মাতার পূজারী, তাকে আমরা বলতে পারি দেশপ্রেমিক, তাকে আমরা বলতে পারি স্বদেশ হলো আধ্যাত্মিক শক্তির মা আমার, সুতরাং তাকে আমাকে শ্রদ্ধা করতে হবে। অরবিন্দ ঘোষ প্রথমে বিভিন্ন গুপ্ত সমিতিতে যোগ দেন, বিপ্লবী সংগঠনে যোগ দেন এবং এই বিপ্লবী সংগঠনের মূল উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ শাসনকে ভারত থেকে মুক্ত করা। এখানে কোনো কম্প্রোমাইজ নয়, এখানে আপোষ নয়, এখানে আপোষহীন সংগ্রাম, সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে ভারত থেকে বিতাড়িত করতে হবে। এতে তিনি যোগ দিয়েছিলেন, যার ফলে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তার আগে কংগ্রেসেও তিনি যোগ দিয়েছিলেন। কংগ্রেসে যোগ দিয়েছিলেন অরবিন্দ ঘোষ 1904 সালে। 1906 সালে কংগ্রেসের চরমপন্থীদের নেতৃত্ব দেন। তোমরা জানো যে 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্রিটিশ বিরোধী একটা রাজনৈতিক মঞ্চ, যে মঞ্চ থেকে ব্রিটিশ সরকারের কাছে ভারতবাসীর ভারতবাসীর আবেদন তুলে ধরবে, ভারতবাসীর রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দাবিগুলি তুলে ধরবে। কিন্তু কংগ্রেসের এই যে আবেদন নিবেদনের নীতি 1885 থেকে 1905 এই 20 বছর, এই সময়ে তোমার আবেদন নিবেদনের নীতি প্রার্থনা করা, অনুরোধ করা, দাবি আদায়ের জন্য বড় বড় অক্ষরে দরখাস্ত লিখে ব্রিটিশ সরকারের কাছে জমা দেওয়া এবং তারা ই করবে। আর ব্রিটিশ সরকারের ইন্ধনেই এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা জানো অ্যালান অক্টাভিয়ান হিউম একজন 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 এক্স সিভিলিয়ান বড় বিরাট অফিসার। তিনি বুঝতে পেরেছিলেন ভারতে জনবিক্ষোভ হবে, জাতীয়তাবাদের বিকাশ ঘটছে, তাই একটা সেফটি ভালভ হিসাবে একটা সংগঠন গড়ে তোলা দরকার। সেখানে কংগ্রেস তৈরি হয়েছিল। তো কংগ্রেসের যে আবেদন নিবেদনের নীতি, ফিরোজ শাহ মেহতা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এদের যে আদর্শ নীতি, এটাকে মেনে নিতে পারেননি অরবিন্দ। তাই তিনি
বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এবং পাঞ্জাবের লালা লাজপত রায়ের যে ইডিওলজি, চরমপন্থী ইডিওলজি, সংগ্রামশীল জাতীয়তাবাদ সৃষ্টি করা ভারতে, এই হচ্ছে চরমপন্থী। আর এদের পক্ষ তিনি নিয়েছিলেন এবং 1906-এ চরমপন্থীদের নেতৃত্ব দেন। আর 1908-এ 1908-এ তিনি মানে সশস্ত্র কার্যকলাপের সঙ্গে যুক্ত, বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত, ব্রিটিশ বিরোধী কোনো সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত এই অপরাধে তাকে 1908-এ আটক করা হয়। তিনি 1 বছর কারাগারে ছিলেন। এবার আমরা অরবিন্দ ঘোষের যে চিন্তা ভাবনা, তার পলিটিক্যাল থট, সোশ্যাল থট, তার তার ইকোনমিক্যাল থট ইত্যাদি বিষয়ে তিনি বিভিন্ন বই লিখেছেন। তো সেই বইগুলো আমরা একে একে উল্লেখ করব। ডিভাইন এসেজ অন দি গীতা, গীতার উপরে তিনি প্রবন্ধ লিখেছেন। দি সিনথিসিস যোগা, যোগার উপরে তিনি বই লিখেছেন। সিনথিসিস মানে সমন্বয়, সমন্বয় অর্থাৎ যোগার ক্ষেত্রে। সাবিত্রী, সাবিত্রী একটা ক্যারেক্টার, তোমরা জানো, এর সম্পর্কে তার বক্তব্য আছে। দি রেনেসাস ইন ইন্ডিয়া, দেখো নবজাগরণ ইন্ডিয়াতে হয়েছে। তোমরা জানো যে রাজা রামমোহন রায় ভারতের আধুনিক মানুষ, ভারতের নবজাগরণের পথিকৃৎ এসব বলা হয়, কিন্তু এক্ষেত্রে অরবিন্দ ঘোষেরও বিরাট অবদান আছে। সমকালীন একটা ব্যক্তি। তোমরা জানো যে রামমোহন রায় যে ভাবনা করেছিলেন, আজকে অরবিন্দ ঘোষ এই রেনেসাস অর্থাৎ নবজাগরণের ক্ষেত্রেও তিনি বই লিখেছেন এবং নবজাগরণের পক্ষে, অর্থাৎ যুক্তি দিয়ে সব কিছুকে বিচার করতে হবে, রিজন দিয়ে বিচার করতে হবে, কোনো অনুমানের উপর ভিত্তি করে নয়। বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম সব কিছুর ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে হবে, সংস্কারমূলক পরিবর্তন। কুসংস্কারকে ত্যাগ করতে হবে, ধর্মীয় গোঁড়ামিকে ত্যাগ করতে হবে, যেগুলি ভালো সেগুলিকে গ্রহণ করতে হবে, আর খারাপগুলিকে ত্যাগ করতে হবে। এই হচ্ছে দি রেনেসাস ইন ইন্ডিয়া, এই গ্রন্থের একটা আইডিয়া আমি বললাম। নিউ ল্যাম্পস ফর ওল্ড, নিউ ল্যাম্পস ফর ওল্ড, অর্থাৎ পুরাতনের জন্যে নতুন আলো, এটা কিন্তু দেখতে হবে। যে আর তারপরে তার গ্রন্থ যে দি আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি, দ্য আইডিয়া অফ হিউম্যান ইউনিটি, এটা অরবিন্দ ঘোষের পলিটিক্যাল থট সম্পর্কে আলোচনা করা হয়েছে। যাই হোক, আমরা পলিটিক্যাল থটের কিছুটা আলোচনা শুরু করব। আমাদের মেন বিষয় হচ্ছে আইডিয়া অফ পলিটিক্যাল থট, পলিটিক্যাল থটের ভাবনা অফ অরবিন্দ ঘোষ। ভাববাদী, দেখো অরবিন্দ ঘোষ একজন ভাববাদী রাষ্ট্র দার্শনিক। ভাববাদী রাষ্ট্র দার্শনিক কাকে বলে? ব্যক্তি আর রাষ্ট্র এই দুয়ের মধ্যে রিলেশনের ক্ষেত্রে ব্যক্তি বড় নয়, রাষ্ট্র বড়। রাষ্ট্রের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। ব্যক্তি, ব্যক্তির স্বাধীনতা, অধিকার সব কিছু রাষ্ট্রের মধ্যে থেকেই পাবে। এই হচ্ছে ভাববাদীদের বক্তব্য। অরবিন্দ ঘোষ ভাববাদী, অর্থাৎ রাষ্ট্রকে চূড়ান্ত ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা আছে কথা ঠিকই, কিন্তু কিন্তু অরবিন্দ ঘোষ গ্রিক দার্শনিক প্লেটো ভাববাদী দার্শনিক, প্লেটোর মতো ভাববাদী নন, অ্যারিস্টটলের মতো ভাববাদী নন। অর্থাৎ প্লেটো, অ্যারিস্টটল যেখানে রাষ্ট্রকে ভীষণভাবে সমর্থন করেছেন, আধুনিককালে কান্ট, হেগেল ভাববাদী দার্শনিক তারা রাষ্ট্রকে বিশেষভাবে সমর্থন করেছেন, রাষ্ট্রের কোনো দোষ ত্রুটি আছে এটা মনেই করেননি। কিন্তু অরবিন্দ ঘোষ কিন্তু রাষ্ট্রকে সমালোচনা করেছেন। রাষ্ট্র একটা যন্ত্রের মতো কাজ করে। সুতরাং অরবিন্দ ঘোষ ভাববাদী হলেও তিনি কিন্তু ব্যক্তি যে স্বাধীনতা অর্থাৎ লিবার্টি, লিবার্টি, লিবার্টি অর্থাৎ ফ্রিডম ব্যক্তির, এই লিবার্টিকে তিনি গুরুত্ব দিয়েছেন। প্লেটো এবং অ্যারিস্টটল যে রাষ্ট্রের কথা বলেছেন তাতে কিন্তু
ব্যক্তি আলাদা করে লিবার্টি পাবে না, রাষ্ট্রের মধ্যে থেকেই লিবার্টিকে ভোগ করবে। রাষ্ট্র কে গুরুত্ব বেশি দিয়েছেন। কান্ট, হেগেল, তারা হেগেল বলেছেন যে রাষ্ট্র সর্বশক্তিমান, রাষ্ট্র হচ্ছে কোনো দোষ করতে পারে না, রাষ্ট্র নৈতিক চেতনা সম্পন্ন একটা প্রতিষ্ঠান। তাই ব্যক্তির স্বাধীনতা অধিকার পেতে গেলে রাষ্ট্রের বিরোধিতা করে পাবে না, ব্যক্তি স্বাধীনতা পেতে গেলে রাষ্ট্রকে মেনে নিয়েই পাবে। সুতরাং অরবিন্দ ঘোষের সঙ্গে প্লেটো অ্যারিস্টটলের বক্তব্য মিলছে না, এটা আমরা দেখলাম। স্টেট এবং ব্যক্তি, রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে তাহলে আমরা দেখছি যে অরবিন্দ ঘোষ ব্যক্তিকে গুরুত্ব দিয়েছেন। অরবিন্দ ঘোষ বলছেন যে শাসক শ্রেণী মুখে ন্যায়ের কথা বলে, শাসক শ্রেণী মুখে বাইরে থেকে সত্যি কথা বলে, শাসক শ্রেণী নাগরিকদের কল্যাণের কথা বলে, উপকারের কথা বলে, কিন্তু আসলে কিন্তু শাসক শ্রেণী ন্যায়ের কথা বলে না। শাসক শ্রেণী তার জনপ্রিয়তা অর্জনের জন্যই ন্যায়ের কথা বলে, কিন্তু রিয়ালি তারা ন্যায়ের কথা বলে না। অরবিন্দ ঘোষ একথা বলছেন যে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার, এইটা মেনটেন করতে হবে ঠিকই, কিন্তু সেখানে ব্যক্তির মনে যেন আঘাত না পায়, মানসিক দিককে গুরুত্ব দিতে হবে। অতিরিক্ত আইন শৃঙ্খলা বলবৎ করা মানে হলো মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেওয়া। তাই অরবিন্দ ঘোষ বলছেন যে ব্যক্তির ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত তথা সমষ্টিগত স্বার্থ রক্ষা করতে গেলে মানুষের মনুষ্যত্বকে, মানুষের বিবেককে নষ্ট করতে দেওয়া যাবে না। রাষ্ট্রের আইন যদি অত্যন্ত কঠোর হয় এবং শাসক শ্রেণী নিষ্ঠুর হয়, তাহলে মানুষের মনুষ্যত্ব নষ্ট হবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এক কথায় রাষ্ট্র অর্থাৎ দমন পীড়নের যন্ত্র হিসেবে রাষ্ট্র কখনোই ভূমিকা পালন করতে পারবে না, এ কথা অরবিন্দ ঘোষ বলেছেন। এইবার আমরা দেখব যে জৈব মতবাদ। জৈব মতবাদ কাকে বলে? আমরা বললাম যে ভাববাদী মতবাদ। ভাববাদী, আমরা বললাম অরবিন্দ ঘোষকে আবার ভাববাদীর সঙ্গে তার মতবিরোধ আছে। জৈব মতবাদ কি? জৈব মতবাদ হচ্ছে ব্যক্তি এবং রাষ্ট্র এই দুইয়ের মধ্যে এমনই সম্পর্ক যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। জীব দেহ যেমন কোটি কোটি কোষ নিয়ে জীবদেহ গঠিত হয়, একটা কোষ বা একাধিক কোষকে জীবদেহ থেকে যদি বিচ্ছিন্ন করা যায়, তাহলে সেই কোষটার কি অস্তিত্ব থাকবে? তেমনি রাষ্ট্র একটা জীবদেহের সঙ্গে তুলনীয় জৈব মতবাদ অনুযায়ী। রাষ্ট্রের ব্যক্তি, যত ব্যক্তি আছে রাষ্ট্রের নাগরিক রয়েছে, তারা রাষ্ট্রের সঙ্গে যুক্ত। রাষ্ট্র জীবদেহ থেকে ব্যক্তিকে তুলে নিলে ব্যক্তির অস্তিত্ব থাকবে না। জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে মানুষের ভূমিকাকে, অর্থাৎ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, এগুলো মানে জীবদেহের সঙ্গে রাষ্ট্রের তুলনা করা হয়েছে। মস্তিষ্ক হচ্ছে সরকার, যে আইন বিভাগ, শাসন বিভাগ, এই এক একটা অংশ। সুতরাং এই যে জীবদেহের সঙ্গে যে তুলনা করা হয়েছে, এটাকে অরবিন্দ ঘোষ সমর্থন করেননি। রাষ্ট্র আর ব্যক্তির মধ্যে জৈবিক সম্পর্ক নেই। তিনি বলছেন মানুষ হচ্ছে রাষ্ট্রের অংশ নয়, মানুষ আলাদা, মানুষের ব্যক্তিত্ব আছে, তার বিবেক আছে, মনুষ্যত্ব আছে। তাই অরবিন্দ ঘোষ বলছেন যে স্টেট একটা নিয়ন্ত্রণকারী শক্তি, মানুষের মানুষের মানুষকে রাষ্ট্রের অংশ হিসাবে চিহ্নিত করে জৈব মতবাদীরা যেটা বলেছেন সেটা ঠিক নয়। যন্ত্রের মতো রাষ্ট্র কাজ করে। অরবিন্দ ঘোষ বলছেন যে স্টেট সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করবে না, স্টেট এডুকেশনকে নিয়ন্ত্রণ করবে না, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে শিক্ষা কাজ করে। তাই এডুকেশন কখনোই স্টেটের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। এডুকেশন মানুষের গুণাবলীর বিকাশ ঘটায়, এডুকেশন মানুষের আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটায়। তাই এই এডুকেশন সিস্টেমকে স্টেট কন্ট্রোল করবে না, এডুকেশনটাকে আলাদা স্বতন্ত্রভাবে চলতে দিতে হবে।
আজকের এই অবধি আজকের ভিডিও আমি শেষ করলাম। পরে ব্যক্তি স্বাধীনতা, তার পলিটিক্যাল বহু আরও আরও আইডিয়া আছে, সেটা পরের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব। আজকে এখানেই শেষ করলাম।